আচ্ছা, তো ঠিক আছে। আজকে আমি যেটা ডিসকাস করব, একটা অধ্যায় আলোচনা করব, সে অধ্যায়ে তোমরা পার্ট 1 পার্ট 2 পেয়ে যাবে। আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে পড়াবো। আমি প্রতিটা অধ্যায় থেকে যেভাবে তোমাদের বোর্ডে কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আগের বছর মানে গত 2014 থেকে 2023 পর্যন্ত যেসব কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় এসছে ওই সব কোশ্চেনের লিস্ট বানিয়ে ওকে আমি পিডিএফ আকারে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি মানে পিডিএফ আকারে ওটা আপলোড করে দিয়েছি, কোনো ভয়েস নেই ওটা। এখন আমি ওই পিডিএফটা তোমাদের পড়িয়ে দিচ্ছি। তোমরা যদি একবার মন দিয়ে দেখো, পিডিএফটা একবার দেখো, আর যদি মন দিয়ে শোনো তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে যে 4 নম্বর আছে তোমরা ওখান থেকে পুরো 100% কোশ্চেন সলভ করতে পারবে, লং কোশ্চেনটা। ওকে, তো দেখো এই যে অধ্যায় আছে এখানে টোটাল আমার এতে পিডিএফ এ কোশ্চেন আছে 16টা, 16 থেকে 17টা। একটা কোশ্চেন এর বাইরে থেকে থাকবে না, এতটুকু আমি কথা দিতে পারি। তো সবচেয়ে প্রথম কথা হচ্ছে একটা কোশ্চেন এর বাইরে থেকে থাকবে না, তার জন্য তোমাদের কি করতে হবে, আমার পিডিএফটা কালেক্ট করতে হবে। অবশ্যই ফ্রি পিডিএফ তোমাদের জন্য আমি প্রোভাইড করছি, কোনো পেড পিডিএফ নয় এটা। আর তোমরা যারা পিডিএফ চাও তোমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করবে। আর তোমাদের ফুল যে কোর্সের যদি পিডিএফ চাই তাহলেও কন্ট্যাক্ট করবে। ওকে, তাহলে দেখো যে জননগত স্বাস্থ্য দ্বাদশ শ্রেণীর যে একটা অধ্যায় আছে, যেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4 নম্বর অধ্যায়। ওকে, তো এই 4 নম্বর অধ্যায় থেকে এখান থেকে লং কোশ্চেন একটা থাকে, শর্ট প্রশ্ন থাকে, এমসিকিউ থাকে। তো আমি এমনভাবে পড়িয়ে দিব তো আমরা এখান থেকে শর্ট কোশ্চেন, লং কোশ্চেন সবই করতে পারবে। তোমাদের পিডিএফটা ওইভাবে রেডি আছে, আন্ডারস্ট্যান্ড? তাহলে শুরু করি। তো দেখো প্রথম আমাদের এখান থেকে সিম্পলি কোশ্চেন আসতে পারে যে রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য যে আছে, জননগত স্বাস্থ্য কাকে বলে। তোমরা সাইডে দেখতে পাচ্ছ, দেখো জননগত স্বাস্থ্য, তোমরা আমার ভয়েস শুনে নাও, পিডিএফ অলরেডি তোমরা পেয়ে যাবে। বলছে নারী আর পুরুষের, প্রথম কথা জনন ব্যাপারটা, রিপ্রোডাকশন জানতে হবে। রিপ্রোডাকশনের জন্য আমরা যখন জনন চ্যাপ্টারটা পড়েছিলাম যে একটা আছে যৌন জনন, একটা অযৌন জনন। যৌন জননে কি হয়, পুরুষ আর স্ত্রী উভয় লাগে। তো এখানে ব্যাপারটা হচ্ছে জনন যখন আছে তখন আমরা জানি মেল আর ফিমেল দুজন লাগবে, পুরুষ আর নারী। তো জননগত স্বাস্থ্য কাকে বলছে, পুরুষ ও নারীর যৌবনকালে যদি হেলদি জননাঙ্গ এবং স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখার জন্য আর জননাঙ্গকে যাতে কোনো রোগ না হয় এটাকে প্রোটেক্ট করার জন্য এটাকে আমরা মানে সামগ্রিকভাবে এটাকে জননগত স্বাস্থ্য বলি। মানে কি বলতে চাইছি বুঝতে পেরেছো? বলতে চাইছি স্বাস্থ্যকর জননাঙ্গ থাকবে, ওই জননাঙ্গের কার্যকারিতা ওটা বহাল থাকবে, আর কি হচ্ছে যাতে কোনো রোগ না হয়, রোগ প্রতিরোধের পাওয়ারটা থাকবে, তাহলে ওটাকে আমরা বলবো জননগত স্বাস্থ্য। শুধু আমাদের হিউম্যান হেলথের স্বাস্থ্যের দিকে দেখলে হবে না, আমাদের যেটা জননাঙ্গ আছে ওরও স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। ওকে, এবার হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তাটা কি। জননগত স্বাস্থ্যের অনেক প্রয়োজনীয়তা আছে। ওকে, যেমন সাপোজ যে জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা তোমরা এখানে সাইডে দেখতে পাচ্ছ, যে এখানে একটা বলে যে পুরুষ আর স্ত্রী যে ওদের যে সমসাময়িক আনন্দ আর স্বাচ্ছন্দ্যের জন্য জননগত জ্ঞান থাকা দরকার, এরকম অনেক। তারপরে হচ্ছে যে একটা এজ ম্যাটার করে, যে জননগত রিপ্রোডাক্টিভ অর্গান সম্বন্ধে যে আইডিয়া যদি প্রপারলি না থাকে তাহলে ভবিষ্যতে অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হয়। যৌনাঙ্গে বিভিন্ন ধরনের রোগ হয়, সেই রোগগুলো থেকে বেঁচে যাবে। তো এইসব অনেকগুলো এডস, এইচআইভি এইসব রোগ আছে না, তো এইসব রোগগুলো থেকে বাঁচার জন্য আমাদের জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে। পরের যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যৌন রোগ বিস্তার বা এসটিডি, ওকে, ওটা কাকে বলে আর ওর কয় প্রকার, মানে আমাদের যৌনাঙ্গে কি কি রোগ হতে পারে, জননগত স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি রোগের সামলা করতে হয় একজন মানুষকে। তাহলে দেখো যেসব রোগ যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে, মানে ফিজিক্যালি রিলেশনশিপ বা সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে যেসব রোগ হতে পারে মানুষের ক্ষেত্রে, ওগুলোকে আমরা বলবো যৌন রোগ বিস্তার। ক্লিয়ার? এই রোগটা কার মাধ্যমে হতে পারে? হতে পারে ভাইরাসের মাধ্যমে, হতে পারে ব্যাকটেরিয়ার মাধ্যমে, হতে পারে প্রোটোজোয়ার মাধ্যমে, অথবা হতে পারে ক্লামাইডিয়ার মাধ্যমে। তো ব্যাকটেরিয়ার মাধ্যমে যদি প্রথম ভাইরাসের মাধ্যমে যদি হয় তাহলে তাকে বলবো আমরা এডস আর এইচআইভি হয়। এইচআইভি বলছি, এডস আর হেপাটাইটিস বি। ব্যাকটেরিয়ার জন্য গনোরিয়া সিফিলিস হয়। প্রোটোজোয়ার জন্য ট্রাইকোমোনিয়াসিস, ওকে, ট্রাইকোমোনিয়াসিস হয়। আর ক্লেমাইডিয়ার জন্য ক্লেমাইডিয়াসিস। তো এই হচ্ছে 4টা রোগ। পরীক্ষায় শর্ট প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়া ঘটিত একটা এসটিডি রোগের নাম। ওকে, তাহলে এখান থেকে তোমরা এই প্রশ্নটা রেডি করে নিবে। ক্লিয়ার? যদি কোনো টপিক অসুবিধা হবে তোমরা অবশ্যই শেয়ার করতে পারবে, আমি ওটাকে আরো ইমপ্রুভ করে দিব। ওকে, তোমাদের কাজ তোমরা করে যাও, আমার কাজ আমি করছি। তাহলে দেখো এই যে যৌন রোগ যে আছে এর রোগ বিস্তারটা কিভাবে হয়, যে যে ফিজিক্যাল রিলেশনশিপ বা সেক্সুয়াল রিলেশনশিপের মাধ্যমে রোগগুলো কিভাবে ট্রান্সমিট হয়। ওকে, এর মোডটা কি, রোগ বিস্তারের কারণটা কি। তো প্রথম হচ্ছে যৌন মিলনের মাধ্যমে কোনো একটা রোগীর দেহ থেকে সুস্থ, যদি সে মহিলাটা কোনো রোগে আক্রান্ত তাহলে তার জন্য ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে পুরুষটা বডিতে আসতে পারে, অথবা পুরুষটা যদি আক্রান্ত হয় রোগে তাহলে স্ত্রীটার বডিতে যাবে। 2 নম্বর, হাসপাতাল আর নার্সিং হোমে যখন ইনজেকশন নিডল এগুলো ব্যবহার করা হয়, যদি কোনো রোগী থাকে সে যদি ওই রোগে ওই নিডলটা ওকে ছুঁচটা ফোড়া হয়েছে, এই জন্য স্বাভাবিক মানুষকে যদি ওই ছুঁচে ইনজেকশন দেওয়া হয় তাহলে তার মাধ্যমে তাকে রোগ হতে পারে। তারপর হচ্ছে যে অক্রান্ত মানুষের কোনো রকম রক্ত পরীক্ষা না করে সুস্থ ব্যক্তির দেহে যদি রক্ত দিয়ে দেওয়া হয়
মানে কি হচ্ছে যে আমার বডিতে আমার কোনো প্রবলেম আছে, এইচআইভি আছে, এবার ওটাকে আমি কি করব, কোনো টেস্ট না করে আমি কি করব, কারোর বডিতে রক্ত দিয়ে দিব, তাহলে তার বডিতে অবশ্যই রক্ত হবে। তারপরে এটা আরেকটা লাস্ট এন্ড ফাইনাল যেটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে, সেটা মাতৃ রক্ত থেকে ভ্রূণের রক্ত। যদি কোনো মাকে কোনো সমস্যা হয় না, তাহলে তার বাচ্চাকে হবেই। তো এই ছিল কি হচ্ছে আমাদের যে যৌন রোগের ব্যাপারে টোটাল কাহিনীটা। তো এখানে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে যৌন রোগ বলতে কি বোঝো, কয়েক প্রকার যৌন রোগের নাম লেখো, রোগ বিস্তার কিভাবে হয়, আর রোগ প্রতিরোধ তুমি কিভাবে করবে। জাস্ট এটা শুধু পড়াশোনা যে তোমার মুখস্থ করে পরীক্ষা লেখার জন্য না, এইসব টপিক তোমার বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো রোগ প্রতিরোধ কিভাবে করবে। প্রথম হচ্ছে যে স্বামী স্ত্রী ব্যতিরেকে অন্য কোনো জনের সাথে শারীরিক সম্পর্ক করে যাবেন, ওকে, সেটা পার্সোনাল ম্যাটার, কিন্তু করা যাবে না, কারণ এই ধরনের রোগ হয়। 2 নম্বর, অপরিচিত ব্যক্তির সঙ্গে যৌন মিলন যদিও করে কেউ, তাহলে সেটা হচ্ছে গিয়ে কন্ডোম ব্যবহার করতে হবে। আর কি হয়, এসটিডি তে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করতে হবে, কারণ একটা বড় এসটিডি রোগ হচ্ছে এডস। অনেকে এই মানে এই রোগটা হয়, আমাদের আশেপাশে অনেকজন কেউ আছে অবশ্যই। তো এইসব যে রোগটা, এই রোগটা কিন্তু খুবই মারাত্মক আকারে পরিণত হয়ে মানুষের জীবন নিয়ে নিতে পারে। তাই যদি কাউকে, আর এডস এমনি হলে ধরা যায় না, এডস এর ব্যাপারে যখন পড়াবো তখন বলবো, ওকে। এডস এমনি তো ধরা পড়ে না 13-14 বছর, কোনো প্রবলেম নেই। তারপরে ধীরে ধীরে তখন যাবে, তখন তোমার জীবনটা শেষের দিকে চলে যাবে, তখন তুমি ডাক্তারের কাছে পৌঁছাবে, ওকে। তাহলে দেখো পরে যে কোশ্চেনটা আছে, একটা রোগের নাম বলবো, সেই রোগের কারণটা কি, রোগ হলে তোমাকে কি হবে, কার জন্য রোগটা হচ্ছে, তার রোগটা কিভাবে ট্রান্সমিট হয়, আর রোগ কিভাবে তুমি প্রতিরোধ করবে। এই যে টোটাল টপিকে এক একটা রোগের পুরো ক্লিয়ারলি আলোচনা করেছি, এত সুন্দর পিডিএফ তোমরা কখনো পাবে না, এতটুকু আমি কথা দিতে পারি। তোমরা মানো অথবা না মানো, তোমরা শোনো অথবা না শোনো, আমার কাজ আমি করে যাচ্ছি, তোমরা জাস্ট তোমাদের কাজটাও করে নাও, ওকে। কারণ তোমাদের রেজাল্ট দরকার, বর্তমানে কি অবস্থা আছে দেশের, ওটা তো তোমরা ভালো করেই জানো। তো দেখো নিটকে তো পুরো একদম শেষ করে দিয়েছে। গনেরিয়া রোগের প্যাথোজেন, লক্ষণ, রোগ নির্ণয়, প্রতিকার ও দমন কিভাবে করবে। প্রথম গনেরিয়া রোগের যে প্যাথোজেনের নাম হচ্ছে নাইজেরিয়া গনেরি, ওকে, নাইজেরিয়া গনেরি। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আগের বছর যতবারই টেস্ট পেপার সলভ করছি প্রতিটা স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেওয়া ছিল। আচ্ছা, এই রোগটা হলে তুমি কিভাবে বুঝবে, পুরুষদের যে পেনিস থেকে পুঁজ নিঃসরণ হবে, খুবই এটা খারাপ রোগ একটা। আর স্ত্রী লোকের ভেজাইনা থেকে অত্যাধিক ক্ষরণ হবে। মূত্রত্যাগের সময় মূত্রনালী জ্বালা করবে, আর জননাঙ্গের পাশাপাশি ব্যথা অনুভব হবে, আর যে ফিজিক্যাল রিলেশনশিপের কিছুদিন পরে মূত্রনালীতে জ্বালা আর চুলকানি হবে, ওকে, জ্বর, মাথা ব্যথা, মলদ্বার থেকে রক্তপাত, ওকে। তো এই যে আর হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের মাঝে মাঝে সময় ব্লিডিং হবে। তো এটা হচ্ছে গনেরিয়া রোগ হলে এইসব লক্ষণ, যদি এইসব লক্ষণ দেখা যায়, তাহলে কি হবে, রোগ নির্ণয় কিভাবে করে ডাক্তাররা দুটো টেস্ট করা হয়, দুটো না, এখন দুটো আমি একটাই দিয়েছি, যে যেসব যে লিকুইডটা বা যে পুঁজটা ওখান থেকে বেরোচ্ছে, ওকে গ্রাউন্ড স্টেনিং পদ্ধতিতে কালচার করে রোগ নির্ণয় করে দেওয়া হয়। প্রতিকার কিভাবে করবে, তোমরা যাত্রার সাথে, তোমরা মানে কি, তোমরা তখন স্টুডেন্ট, তোমাদের জেনে রাখা দরকার, অবাঞ্ছিত যৌন সংসর্গ এড়িয়ে চলতে হবে, অ্যান্টিবায়োটিক চিকিৎসা দ্বারা রোগ নিরাময় করা, যেমন পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, এইসব দিয়ে এই রোগকে মোটামুটি সারানো যায়। এটা তো তবুও ঠিক আছে, এতে মানুষের বাঁচার সম্ভাবনা আছে। পরে যে রোগটা আছে যে সিফিলিস, সিফিলিস রোগের ওই রকম প্যাথোজেন, আমরা লক্ষণ, রোগ বিস্তার, রোগ নির্ণয় কিভাবে করব, প্রতিকার ও দমন, ওকে। প্রতিটা রোগের এই তোগুলো যদি তোমরা পড়ে নিবে, এখান থেকে যা কোশ্চেন আসবে লিখতে পারবে, ওকে। প্যাথোজেন এই যে সিফিলিস রোগের হচ্ছে, ওকে, ট্রিপোনিমা প্যালিডিয়াম, এর যে প্যাথোজেন নাম ট্রিপোনিমা প্যালিডিয়াম। আর এই রোগ হলে কিভাবে বুঝতে পারবে, মিউকাস পর্দা, জননাঙ্গ, পায়ুর চারপাশে যে ঘা হয়ে যাবে, আর অনেক সময় মুখের চারপাশে ঘা হবে, সুচিকিৎসা না হলে হার্ট অ্যাটাক হবে, হৃৎপিণ্ড আক্রান্ত হবে, অন্ধ হয়ে যাবে, বন্ধ্যাত্ব হতে পারে, পক্ষাঘাতও পড়তে পারে। দেখো একটা যে প্যাথোজেনের জন্য এত ধরনের রোগ লক্ষণ প্রকাশ করতে পারছে, সিমটমস। রোগ কিভাবে ট্রান্সমিট হয়, এটি এক পুরো এসআইডি বা ভিডি, মানে এখানে অক্রান্ত ব্যক্তির সঙ্গে যদি ফিজিক্যাল রিলেশনশিপ করা হয়, তার মধ্যে হয়ে যেতে পারে। সবকিছু যৌন সংসর্গে বাহিত রোগ মানে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্সের মাধ্যমে যে রোগটা হয়, ওকে। তারপরে কি হচ্ছে, মায়ের থেকে ভ্রূণের, প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণ নেওয়া যেতে পারে, ওকে। তারপরে কি করবে, যে রোগটা কিভাবে তুমি নির্ণয় করবে, ডায়াগনোসিস কিভাবে করবে, কি টেস্টের মাধ্যমে, পরীক্ষাটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সিফিলিস রোগের জন্য কোন টেস্ট করা হয়, প্রথম টেস্ট হচ্ছে ভিডিআরএল টেস্ট করা হয়, টিপিএইচ করতে পারো, আর আরপিআরটা করতে পারো। রোগ প্রতিরোধ কিভাবে করবে, স্বামী স্ত্রী ব্যতিরেকে, বারবার একই কথা, তোমরা এটা একবার মুখস্থ করলে আরামসে সব রোগের ক্ষেত্রে সেম লিখতে পারবে। স্বামী স্ত্রী ব্যতিরেকে যৌন মিলন পরিহার করতে হবে, যৌন মিলনকালে যদি কন্ডোম ব্যবহার করতে হবে, অ্যান্টিবায়োটিক চিকিৎসাতে রোগ নিরাময় করতে হবে, পেনিসিলিন, টেট্রাসাইক্লিন এই রোগের হচ্ছে ইম্পর্টেন্ট একটা ঔষধ। অ্যান্টিবায়োটিক ছাড়া এইসব রোগ ভালো হয় না, ওকে। তারপরে একটা বড় আর খুব ইম্পর্টেন্ট একটা রোগ আসছে, সেই রোগের নাম হচ্ছে এডস। এর প্যাথোজেনটা কি, এডস রোগের প্যাথোজেনটা কি, রোগের লক্ষণটা কি হবে। এর রোগের লক্ষণ অনেক বড়, সব থেকে ইম্পর্টেন্ট, আর সব থেকে যদি পরীক্ষায় নাও আসে, তাহলে তোমাদের কনসেপ্টের জন্য এই রোগটা কিন্তু অনেক কাজে লাগবে, এডস, ওকে। আর এর যে রোগ বিস্তার কিভাবে হয়, রোগ নির্ণয় কিভাবে করবে, আর এর যে তুমি একে মানে দমন কিভাবে করবে, প্রতিকার দমন।
তো আমি প্রথম বলে দিই এডস এর যে প্যাথোজেন আছে, পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এডস এর যে প্যাথোজেন নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। নামের মধ্যে ইমিউনো ডেফিসিয়েন্সি আছে, ডেফিসিয়েন্সি মানে কম, ইমিউনো মানে ইমিউনিটি পাওয়ার। এই যে রোগটা হলে তোমার বডির ইমিউনিটি পাওয়ার ফট করে কমিয়ে দিবে। কিভাবে কমাবে দেখো, এই রোগটার সঙ্গে আমি খুবই ভালো পরিচিত, অবশ্যই আমার এই রোগ নেই কিন্তু আমার জানা আছে না, ওকে, আমার বাড়িতেই এই রোগটাই আছে। তাহলে দেখো এডস রোগ যে আছে এর লক্ষণটা কি, এর লক্ষণগুলোকে কয়েকটা পর্যায়ে ভাগ করা যায়। প্রথম হচ্ছে প্রাথমিক দশা, তারপরে হচ্ছে তোমার মিডল ফেজ, আর হচ্ছে অন্তিম, তিনটা ফেজে ভাগ করে দিই। প্রথম যে প্রাথমিক দশা মানে এই রোগটা রোগী আক্রান্ত হওয়ার 3-4 সপ্তাহের মধ্যে এগুলো দেখা যাবে। ওকে, কি কি দেখা যাবে? জ্বর হবে, গলায় ঘা হবে, ওকে, আর ক্লান্তি মনে হবে। প্রথম সপ্তাহে যখন তোমার বডিতে এন্ট্রি করলো এইচআইভি জীবাণুটা, ওকে, তারপরে হাতের তালুতে আর পায়ে রেস দেখা যাবে, আর রক্তে ডব্লিউবিসির পরিমাণ কমতে থাকবে, ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে কমবে, এইগুলো আর কিছু না। তারপরে তোমার বিলম্বিত দশা যেটা মিডিয়াম ফেজ, ওখানে কি হবে যে এই দশায় স্থায়ীকাল অনেক বেশি হয়। রক্তে ভাইরাসের উপস্থিতি হার কম হওয়ায় রক্তে ভাইরাসের অনুপস্থিতির জন্য কোনো উপসর্গ দেখা যায় না। বডিতে এখনো ভাইরাস হচ্ছে খুবই ডেঞ্জারাস এইচআইভি। তোমার বডিতে যাবে, সে তোমার বডির নকল করে প্রোটিন তৈরি করবে, কিন্তু সে কি করছে মানে নিজের বডি শেপকে চেঞ্জ করে নিয়েছে আমাদের বডির ডিএনএ এর মতো, বুঝতে পেরেছো? আমাদের বডির মতো সে নিজে একটা যে কোনো একটা অর্গানের শেপ নিয়ে নিবে, তারপর সেখান থেকে সে প্রডিউস করতে থাকবে, আমাদের বডিকে নিয়ে খারাপ কাজ করবে, মানে বাজে প্রোটিন তৈরি করবে যেটা ওর বাঁচার জন্য কাজে লাগবে। সেই সময় বডিতে ভাইরাসের পরিমাণ অনেক কম থাকে, তার ফলে কি হয়, ধরা পড়ে না। ওটাই সবথেকে বড় প্রবলেম, কারণ তোমাকে রোগ হবে আর তুমি ধরতে পারবে না যে তোমাকে কি রোগ হয়েছে। তারপরে কি হবে, এইচআইভিটা লিম্ফ নোডে প্রবেশ করবে আর এআরসি কমপ্লেক্স তৈরি করে না, জ্বর আর ক্লান্তি দেখা যাবে, ওজন কমতে থাকবে, লিম্ফ নোডে এডিনোপ্যাথি দেখা যায়। এই ছিল মাঝের ফেজে। আর অন্তিম ফেজে কি হবে, শেষ পর্যায়ে CD4 এর পরিমাণ কমে যাবে। যাদের এডস রোগ হয়েছে তাদের প্রতি 1 মাস অন্তর CD4 টেস্ট করায়। CD4 হচ্ছে একটা ইমিউনিটি সেল, টি সেলের জন্য, হয়তো তোমরা পড়বে যখন আমি এটা পড়াবো স্বাস্থ্য রোগ, সেখানে পড়ে এই যে CD4 এর পরিমাণ বডিতে কমে যায় যে 400 পার মাইক্রোমিটার, ওকে। তো এত CD4 এর পরিমাণ কমে যাওয়ার ফলে না বডির মধ্যে আর কোনো ইমিউনিটি পাওয়ার থাকে না, রোগটা মৃত্যুর মুখে দিকে চলে যায়। আর নিউমোনিয়া দেখা যাবে, ক্যাপসি সার্কোমার সৃষ্টি হয়, আর মুখ, গলবিল, গ্রাসনালি এগুলোতে ঘা হবে, একে বলে ক্যান্ডিডিয়াসিস। এডস রোগের লক্ষণ তোমরা জাস্ট একটা আইডিয়ার জন্য পড়ে লাগবে, কাজে লাগবে অনেক জীবন। প্রথম কথা হচ্ছে এইটা সবথেকে ডেঞ্জারাস রোগ, কেন এর ওষুধ নেই। আর এই রোগটা হলে তুমি ধরতে পারবে না, 12-13 বছর তুমি ধরতে পারবে না যে তোমাকে এডস হয়েছে। এবার দেখো এই রোগ বিস্তারটা কিভাবে হয়। প্রথম কথা হচ্ছে যে এইচআইভি রক্ত আর বীর্যের মাধ্যমে কিন্তু বিস্তার লাভ করে। এবার রক্ত আর বীর্য মানে প্রথম বীর্যের কথা বলা হোক, যদি আক্রান্ত রোগীর সাথে কেউ যদি সেক্স করে, কোনো মহিলার বডিতে এইচআইভি রোগে আক্রান্ত আছে, কেউ ফিজিক্যাল রিলেশনশিপ করতে গেলে ওর সাথে, তাহলে তার বডি থেকে এর বডিতে আসতে আসতে সে এইচআইভি পেশেন্ট হয়ে যাবে। এটা প্রথম বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় ট্রাকে ড্রাইভারদের ক্ষেত্রে, যারা যৌন ব্যবসা করে, শারীরিক ব্যবসা করে ওইসব মহিলাদের সাথে। যারা ট্রাক ড্রাইভার আছে ওরা তো দেশ বিদেশে ঘুরে বেড়ায় বারে, ওকে, 3 মাস 4 মাস বাইরে থাকে, তো ওরা একটা ফিজিক্যালি নিডের জন্য ওরা কি করে যে ওইসব মহিলাদের সাথে যারা যৌন ব্যবসা করে ওদের সাথে ফিজিক্যালি ইন্টারাকশনের সময় ওদের বডিতে প্রথম ওই ট্রাক লরি ড্রাইভারদের ক্ষেত্রে এই রোগটা দেখা গিয়েছিল, ওকে। তো কি হচ্ছে, তারপরে কি হচ্ছে যে রক্তের মাধ্যমে কিভাবে যেতে পারে, কেউ সবাই দাড়ি কামাতে গেলো, সবসময় যে খারাপ কাজের মাধ্যমে এইচআইভি হবে এরকম কিছু না, ওকে। কি হচ্ছে যে দাড়ি কামাতে গেলো, সেখানে কাউকে এইচআইভি রোগের পেশেন্ট ছিল, তার দাড়িটা কেটে যাওয়ার ফলে, ওকে, কিছুক্ষণ বায়ুতে সে, এবার এইচআইভি ভাইরাস কিছুক্ষণের মধ্যে সে বায়ুতে মারা যায়, একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমের মধ্যে যদি ব্লেডটা তোমার গায়ে কেটে গেলো তাহলে তোমাকে হয়ে গেলো এইচআইভি। নাহলে বেশিক্ষণ 1-2 ঘন্টা রেখে দেওয়ার পর তার আর কোনো পাওয়ার থাকবে না, সেই ভাইরাসটা নষ্ট হয়ে যাবে, ওকে, সহ্য করতে পারবে না এখানকার যে টেম্পারেচার বা পরিবেশ। তো কি হচ্ছে, কেউ দাড়ি কামাতে গেলো বা কোনো রোগী কি ছিল তাকে ইনজেকশন দেওয়ার ফলে, এখন তো দাড়ি কামাতে গেলে নতুন ব্লেড দেয়, আগে কি করতো ওই একটা ব্লেড দিয়ে ধৈর্য দাড়ি সেভ করে দিত, ওকে। তারপরে কি হচ্ছে যে কেউ সব হচ্ছে ডাক্তার যে আসতো ইনজেকশন, ডাক্তাররা এমনি ঘরোয়া ডাক্তারদের ডাক্তাররা একটা ইনজেকশন একজনকে ফুটিয়ে দিয়ে সেই ইনজেকশন বেগে ভরে নিয়ে আরেকজনকে ফুটিয়ে দিবে, আগে এরকম করতো, কিন্তু এখন এরকম করা হয় না। এখন অ্যাডভান্স হয়েছে, এখন এডুকেশন সিস্টেম একটু ইমপ্রুভ হয়েছে, তারপরে ডাক্তাররাও বুঝিয়েছে না একটাই নীতি দুজনকে দেওয়া যাবে না, এগুলো ক্রাইম, ওকে। এইসব কারণেও হতে পারে। অথবা যদি মাকে এইচআইভি থাকে তাহলে তার থেকে ছেলেকে অবশ্যই যাবে। ওই জন্য মায়ের যদি কোনো এইচআইভি এডস রোগে আক্রান্ত হয় তাহলে তার ছেলে মেয়েকে সবার কিন্তু পুরো ফ্যামিলির এইচআইভি টেস্ট করা হয়, এটা সরকারের নিয়ম, ওকে। এই রোগটা কিভাবে নির্ণয় করা হয়, কি টেস্ট, এলাইজা টেস্টের মাধ্যমে করলেই হলো। এলাইজা টেস্ট জানো তোমরা, উঁচু ক্লাসে পড়বে, এলাইজা টেস্ট খুবই ইজি টেস্ট একটা। তারপরে প্রতিকার কিভাবে করবে, প্রথম কথা হচ্ছে এই রোগ সংক্রমিত হলে একবার তোমার বডিতে এসে গেলে আর এই রোগ থেকে তুমি বাঁচতে পারবে না পরের দিন। এবার যে মেডিসিনগুলো দেওয়া হয় জাস্ট ওই ভাইরাসটা যাতে আর বেশি ইনক্রিজ না করতে পারে, বডিতে সে মরে যাচ্ছে না, সে ভাইরাস আছে, ওর যে র্যাপিডলি গ্রোথটা না হয় ওই জন্য কি হয় যে মেডিসিন দেওয়া হয়।
তাহলে এই রোগটা ওষুধের সাথে বহুদিন ধরে চিকিৎসা চালিয়ে যেতে হয়। সেই ওষুধটা হচ্ছে জেডিবি, এজিটি, ওকে, আর ডিডিআই। এই ওষুধগুলো, এগুলো অনেক পাওয়ারফুল ওষুধ। একটা ওষুধ 1200 এমজি থেকে 2400 এমজি পর্যন্ত। যখন কাউকে প্রথম এডস হবে না, সে যদি এই মেডিসিনটা খাবে, তাহলে সে 6 মাস ধরে বিছানা থেকে, মানে সে ভাবে যে আমি তো সুস্থ ছিলাম, আরো অসুস্থ হয়ে গেছি, 1 মাস বিছানা থেকে উঠতে পারবে না। খুবই ডেঞ্জারাস, খুবই পাওয়ারফুল এটা একটা মেডিসিন। ওকে, কিন্তু এটা এডস এর মেডিসিন না, এডস এর ওষুধ আবিষ্কার হয়নি। এগুলোকে মানে চালিয়ে যাওয়ার জন্য রোগীকে মোটামুটি কিছু একটা দিতে হবে, অ্যান্টিবায়োটিক। এটা দেওয়ার জন্য, মোটামুটি চালিয়ে যাওয়ার জন্য এই টেস্টটা করে রোগীদের এই ওষুধটা দেওয়া হয়, এই ওষুধগুলো। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। পরে যে আছে এইচবিভি। ওকে, হেপাটাইটিস বি রোগের প্যাথোজেন কি আর ওর রোগ বিস্তার, রোগ নির্ণয়, প্রতিকার দমন। হেপাটাইটিস বি অত ইম্পর্টেন্ট না, তবু পড়ে রাখতে পারো। এর যে প্যাথোজেন আছে হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, আর এর লক্ষণ কি হবে? তোমাকে ক্লান্তি মনে হবে, জন্ডিস হবে। জন্ডিস মানে চোখের গোড়ায় গোড়ায় এগুলো তো হলুদ হয়ে যাবে, আর কিছু খেতে পারবে না, লিভারের প্রবলেম হবে, পেশাব হলুদ হবে। ওকে, তারপরে কি হচ্ছে, রোগ বিস্তারটা কিভাবে হয়? এটা রক্ত সঞ্চারের মাধ্যমে, ব্লাড ট্রান্সফরমেশনের মাধ্যমে হয়। অসুরক্ষিত যৌন মিলন, সবার সেম কোশ্চেন সেম উত্তর। আর লালা, অশ্রু। ওকে, লালা মানে কি, কিস্টিসের মাধ্যমেও ট্রান্সফার হয়ে যেতে পারে। অশ্রু ইন্টারভেনাস। ওকে, নাক কান বাঁধানো, টাই করা। ওকে, মানে টাটু যাকে বলে। ও আর অক্রান্ত রোগীর ব্লেড বা খুর ব্যবহার করা, এগুলোর জন্য কি করা হয় যে এইচবিভি, হেপাটাইটিস বি ভাইরাসটা হতে পারে। ক্লিয়ার? এই রোগটা কিভাবে তুমি নির্ণয় করবে? এটা ওই এলাইজা টেস্ট করা হয়, আর হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট করা হয়। এই দুটো টেস্টের মাধ্যমে কি করা হয়, এই রোগটা তোমার নির্ণয় করা হয়। এই রোগ হয়ে গেলে কি করবে তুমি? রোগের জন্য মেডিসিন খাবে। মেডিসিন খাওয়ার আগে প্রথম তোমাকে কি করতে হবে? অসুরক্ষিত যৌন মিলন ওগুলো বন্ধ করতে হবে, কন্ডম ব্যবহার করতে হবে, আর অক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করতে হবে না, ব্লাড সিরিঞ্জ, এগুলো তো সবই বারবার বলা হয়েছে। পরে যে কোশ্চেনটা আছে, ও রোগ বিস্তার লক্ষণ কিছু পড়ার দরকার নেই, জাস্ট এটা পড়ে নিলে তোমরা কোশ্চেন পেয়ে যাবে, শর্ট প্রশ্ন। ট্রাইকোমোনিয়াসিস আর হচ্ছে ক্ল্যামাইডিয়াসিস, এই রোগের প্যাথোজেন দুটির নাম। ট্রাইকোমিয়াসিস এটা একটা প্রোটোজোগঠিত রোগ, এটা হচ্ছে ট্রাইকোনোমাস। ওই যে ট্রাইকোমোনাস ভেজাইনালিস, এটা হচ্ছে এর ট্রাইকোমোনিয়াসিসের প্যাথোজেনের নাম। আর যে ক্ল্যামাইডিয়াসিস আছে, ওর হচ্ছে ক্ল্যামাইডিয়াসিস আর ক্ল্যামাইডিয়াসিস রোগের যে প্যাথোজেনের নাম, যেটা আছে যে আমাদের যেমন সবাই যে ট্রাইকোমোনিয়াসিসের যে প্যাথোজেন আছে, সেটা ট্রাইকোমাস ভেজাইনালিসিস, এটা একটা আদ্য প্রাণী, মানে প্রোটোজোয়া। আর যে আমার ক্লেমাইডিয়াসিস রোগ আছে, ওর নাম হচ্ছে ক্লেমাইডিয়া ট্রাকোমাটিস। ওকে, এবার আমরা রোগটোক ব্যাপারে বুঝে নিলাম। অনেক কষ্ট হলো যে এতগুলো রোগ মনস্ক হয়ে যাবে একটা ফিজিক্যাল ইন্টারকোর্সের মাধ্যমে, তাহলে এগুলো থেকে সাবধান থাকতে হবে। এবার হচ্ছে সিলেবাসে দিয়েছি যেহেতু আমাদের পড়াতে হবে, তো কোশ্চেন নাম্বার 9 যেটা আছে, যে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো কি। ওকে, তাহলে এটাকে পার্ট 1 করে দিই। কটা পর্যন্ত হয়েছে? 8টা কোশ্চেন হয়েছে।